সম্মানিত দর্শক, আজকের এই শিরোনামটি মূলত সমসাময়িক বিষয়গুলো নিয়ে নয় বা আজকের দিনে যা কিছু ঘটছে তা নিয়ে নয়। হাজার বছরের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য এবং রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য মানুষ কত জঘন্য কাজ করতে পারে তার কিছু উদাহরণ এই ভিডিওতে তুলে ধরব। এবং এটার মূল কারণটা হলো যে এখন যারা সরকারে আছেন তারা যেন এই কথাগুলো শোনেন, আর যারা সরকারের বাইরে আছেন তারা যেন এই বিষয়গুলো সচেতন থাকেন। যখন একটা জাতির কোনো একটা সম্প্রদায় ছোট্ট একটা ভুল করে, সেই ভুল করার কারণে শত শত বছর ধরে মানুষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতে হয়। প্রথমে একটা ঘটনা বলি। আজ আপনারা ফিলিস্তিন, হামাস, তারপরে প্যালেস্টাইন, ইসরায়েল এই বিষয়গুলো নিয়ে খুব আবেগ দেখাচ্ছেন না? মুসলমানদের অধিকার নিয়ে অনেক কথাবার্তা বলছি, কিন্তু আপনারা কি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনে আমাদেরকে ৮০০ বছর ধরে রাজত্ব দিয়েছিল। এই রাজত্ব মদিনা থেকে শুরু হলো, মদিনা থেকে সেই রাজত্ব কুফাতে গেল, কুফা থেকে সেই রাজত্ব দামেস্ক গেল, দামেস্ক থেকে সেই রাজত্ব বাগদাদে গেল, বাগদাদ থেকে আবার সেই রাজত্ব চলে আসলো কায়রোতে ফাতেমি সাম্রাজ্যের মাধ্যমে। তারপরে সেই রাজত্ব চলে গেল একটা অংশ স্পেনে, আর একটা অংশ ভারতের মুঘলরা চলে আসলো, আর একটা অংশ মধ্য এশিয়াতে চলে আসলো খারুজম ডাইনেস্টি, আর একটা অংশ ইউরোপে অটোম্যান সাম্রাজ্য। এই অটোম্যান সাম্রাজ্য ৮০০ বছর ধরে মধ্যপ্রাচ্য শাসন করেছে প্রথম মহাযুদ্ধের সময়। এই যে মক্কার যে এখন হেজাজ বলা হয়, হেজাজ, তো এই হেজাজের গভর্নর ছিলেন এই যে বাদশাহ এখন আছে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, তার দাদার বাবা, তার দাদার বাবার নাম ছিল শরীফ হুসাইন। হি ওয়াজ দ্য গভর্নর অফ হেজাজ। তো হেজাজ মানে দক্ষিণ আরব, দক্ষিণ আরব, জাজিরাতুল আরব। তো এই হেজাজের এই লোক ব্রিটিশ গোয়েন্দা কর্নেল, যাকে বলা হয় লরেন্স অফ অ্যারাবিয়া, সে এই শরীফ হুসাইনকে রিক্রুট করলো যে তুমি বেইমানি করো, তুমি বেইমানি করো কার সঙ্গে? অটোম্যানদের সঙ্গে। ব্রিটিশদের পক্ষে তুমি কাজ করো, বিনিময়ে তোমাকে, তোমার 2 ছেলেকে এই পুরো মধ্যপ্রাচ্যের বাদশাহী তোমাদেরকে দেয়া হবে। ফিলিস্তিন তোমাদের থাকবে, সিরিয়া তোমাদের থাকবে, মিশর তোমাদের থাকবে, জর্ডান এই পুরো এলাকাটা, জর্ডান, ইরাক ফিরাক পুরো এলাকাটা নিয়ে থাকবে। শরীফ ইসলাম বেইমানি করলো। এবং আপনি জানেন যে ওই সময়টাতে পৃথিবীর সবচেয়ে বড় রেল লাইন ছিল প্রথম মহাযুদ্ধে, ট্রান্স জর্ডান রেল লাইন। ইরাক থেকে এই রেল লাইনটা শুরু হয়ে একেবারে সেই মদিনা পর্যন্ত এই রেল লাইন ছিল। আর এই রেল লাইন সেই ইরাক হয়ে, ফিলিস্তিন হয়ে মদিনা পর্যন্ত রেল লাইন ছিল। এখনও মদিনাতে গিয়ে দেখবেন সেই অটোম্যান যুগের সেই রেল স্টেশন আছে। তো বুঝেন যে অটোম্যানরা কী করেছিল মুসলমানদের জন্য। এই শরীফ হুসেন এবং তার যারা লোকজন এই ফিলিস্তিনের এই এলাকাটাতে, ইসরায়েলি এলাকাটাতে ট্রান্স জর্ডান রেলওয়েটা সম্পূর্ণ উড়িয়ে দেয় এবং 20,000 অটোম্যান সৈন্যকে তারা মেরে ফেলে। ফলে এই পুরো মধ্যপ্রাচ্য থেকে অটোম্যানরা চলে যায়। ব্রিটিশরা বেইমানি করে, শরীফ হুসাইন কিছুই পায় না এবং তাকে ফিলিস্তিনিরা রাগ হয়ে তাকে চাকু মেরে এই মসজিদের, এই আকসা তো আমাদের ছিল, মসজিদুল আকসা, এখানে ফিলিস্তিনিরা মেরে ফেলে। এই হলো আমাদের বেইমানের ইতিহাস, দেশ বিক্রির ইতিহাস। আচ্ছা, কারবালার কথা বলি। এই যে কারবালা এত ঘটনাটা ঘটল, ইমাম হুসেনের সাথে এই ইরাকের লোকজন বেইমানি করলো, যেভাবে ইরাকের লোক সাদ্দাম হোসেনের সাথে বেইমানি করেছে, যেভাবে লিবিয়ার লোকজন ইতালির সাথে যুক্ত হয়ে
সেই লিবিয়ার স্বাধীনতা মুসলিনের হাতে তুলে দিয়েছে। একইভাবে সেই যে সাদ্দাম হোসেনের সাথে তার লোকজন তারা আমেরিকার দালাল হয়ে, এবার তো ইরানের ভাগ্য ভালো, ইরান বেঁচে গেছে, পুরো ইরাককে তারা তুলে দিয়ে আজকের এই যে পুরো সিরিয়া, ইরাক, লেভান্ট, পুরো এলাকাতে যে সব কিছু, এ তো আমাদের বেইমানির ফল। আমরা বিক্রি করে দিয়েছি, মুসলমানরা বিক্রি করে দিয়েছি, ওই অঞ্চলের লোকগুলো বিক্রি করে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখেন দুটো দেশ, একটা হলো নরওয়ে আর একটা হলো ফ্রান্স, তারা বেইমান তৈরি করে ফেলেছে নরওয়েতে, ফ্রান্সে বেইমান তৈরি করে ফেলেছিল। ফলে ফ্রান্সের আর্মিদের একটা বিরাট অংশ হিটলারের সাথে যোগ দিয়ে তারা সেখানে মানে নাৎসি বাহিনীর শাসন কায়েম করেছিল। সেম নরওয়েতে একই ঘটনা ঘটেছিল। আমাদের পাক ভারত উপমহাদেশে বহু ঘটনা রয়েছে। আপনি যদি মুঘল জমানা চিন্তা করেন, নাদের শাহ যখন আক্রমণ করলো, মোহাম্মদ শাহ তখন এখানে। আপনি যদি সুলতান মাহমুদ গজনীর সুলতান মাহমুদ প্রত্যেকবার ভারতের লোকজন তাকে ডেকে নিয়ে আসছে, আসেন যুদ্ধ করেন। এই যে তারাইনের যুদ্ধে পৃথ্বীরাজকে যে পরাজিত করলো, এটা এমনি এমনি হয় না। মোহাম্মদ ঘুরি, সুলতান মাহমুদের পরে মোহাম্মদ ঘুরি। বাংলাদেশের তো মীর জাফরের কথা আপনারা জানেন সবাই। মীর জাফর, ঘটসৃষ্টি বেগম, রায়দুল্লভ, ইয়ার লতিফ, তারা সবাই এই দেশকে বিক্রি করেছে। ভারতের কাছে সিকিম বিক্রি করে দিয়েছে লেন্দুব দর্জি। এই যে দেশ বিক্রি করার ইতিহাস, তার সঙ্গে সঙ্গে অনেকে বউ বিক্রি করে দেয়, কন্যাকে বিক্রি করে দেয়, নিজের ছেলেকে বিক্রি করে দেয়, ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতা রক্ষা করার জন্য এবং ক্ষমতায় যাওয়ার জন্য। শেখ হাসিনার জামানাতে আমরা সবাই বলতাম শেখ হাসিনা ভারতের দালাল, এই দেশটাকে বিক্রি করে দেবে, এই দেশটাকে সিকিম বানিয়ে ফেলবে, এবং শেখ হাসিনা হলো মহিলা লেন্দুব দর্জি। কিন্তু আজকের দিনে আপনি যদি দেখেন যে ভারতের সঙ্গে তার যে ইন্টারকানেক্টিভিটি ছিল, যে ব্যবসা বাণিজ্য ছিল, এবং ওই সময় দেশের যে সমৃদ্ধি ছিল, মিলিটারি পাওয়ার ছিল, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে পাসপোর্টের গুরুত্ব ছিল, ভ্যালু ছিল, রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে পদটি গ্লোবালি যেভাবে রিকগনাইজ হতো, সেটার 10% এখন অবশিষ্ট নেই। আর এই যে শেখ হাসিনার পতনের পরে এখনো পর্যন্ত ভারতের সাথে কোন কোন চুক্তিগুলো গোলামির চুক্তি, দাসত্বের চুক্তি, এটা আমরা এখনো খুঁজে পাইনি। আর অন্যদিকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে আমাদের যত স্বপ্ন, ভালোবাসা, দেশপ্রেম এই লোকটিকে কেন্দ্র করে একদম উগরে পড়েছিল। কিন্তু দেখা গেল তিনি এই নির্বাচনের অল্প মাত্র 3 দিন আগে আমেরিকার সঙ্গে যে চুক্তি করেছেন, সব মানুষ, বাংলাদেশের শুধু মানুষ না, প্রকৃতি অভিশাপ দিচ্ছে যে বাংলাদেশকে এইভাবে শৃঙ্খলতার মানে কৃতদাসী হিসেবে দেশমাতৃকাকে আমাদের হাজার বছরের ইতিহাসে কখনো এইভাবে দেশ বিক্রি হয়নি। এমনকি ব্রিটিশ জমানাতেও নয়। রবার্ট ক্লাইভের কাছে মীর জাফর দেশ বিক্রি করেছে, কিন্তু এভাবে নয়। মীর জাফর একটা সাধারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংল্যান্ডের তখন একটা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, 1 নম্বর কোম্পানিও না, সেই কোম্পানির বাংলাদেশে একটা প্রতিনিধি তার সঙ্গে হয়েছে। কিন্তু সে যদি ওই সময়টাতে ফ্রান্সের সম্রাট অথবা ধরুন ব্রিটেনের রানীর সঙ্গে দেশ বিক্রি করত, যেভাবে আলাস্কা বিক্রি করা হয়েছে, তো সেটা তো তিনি পারতেন। কিন্তু তিনি একটা কোম্পানির কাছে বিক্রি করেছেন, এবং কোম্পানি তার আপন যোগ্যতা বলে ধীরে ধীরে 1757 থেকে 1773-74 পর্যন্ত ধীরে ধীরে দেশটাকে তারা অকুপাই করেছে। কিন্তু যেটি মোগল সম্রাট মোহাম্মদ শাহ করেছে, একটি বৃহৎ কুমিরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ নাদের শাহ যখন দিল্লিতে আসলো, মুঘল রাজদরবারে গিয়ে সে সেই রুমে ঘুমালো যেই রুমে সম্রাট ঘুমাতেন, মোহাম্মদ শাহ ঘুমাতেন। তার পছন্দ হলো, নাদের শাহের পছন্দ হলো, সে এখান থেকে সেই ময়ূর সিংহাসন নিয়ে গেল, ধন সম্পদ যা কিছু ছিল সব নিয়েছিল, এবং ভারত হা করে তাকিয়ে দেখল। এখন বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে বৈষম্য,
আমেরিকার যে শক্তিমত্তা, তার যে সফট পাওয়ার, তার যে হার্ড পাওয়ার, এর 1% আমরা নেই। ইরান যে কাজটি করেছে তার 1% আমরা করতে পারবো না। এই যে দেখেন ভেনেজুয়েলাতে সে যে দাপট দেখালো, জেনারেল নরিয়াগাকে যেভাবে সে ধরে নিয়ে আসলো, তারপর ল্যাটিন আমেরিকার যে দেশগুলো, বিশেষ করে মেক্সিকোর উপর সে যে চাপ প্রয়োগ করছে, কানাডার মতো একটা উন্নত দেশের উপরে আমেরিকা যে আধিপত্য বিস্তার করছে, যেভাবে আফগানিস্তানকে তারা তছনছ করে ছেড়ে দিল, ইরাককে ছেড়ে দিল তছনছ করে, লিবিয়াকে ধ্বংস করে দিল, সিরিয়াকে ধ্বংস করে দিল সরাসরি। তারপর তো এই রাষ্ট্রগুলো আগেও টিকে ছিল, এখনও তারা প্রাণান্ত চেষ্টা করছে টিকে থাকার জন্য। এখনও তাদের যে সক্ষমতা আমাদের চেয়ে অনেক অনেক বেশি। পাকিস্তানের মতো একটা সম্ভাবনাময় পুরো 1970 পর্যন্ত, মানে পুরো এশিয়ার মধ্যে সব দিক থেকে 1 নম্বর রাষ্ট্র ছিল তখন পাকিস্তান। সে কি সিভিল সার্ভিস, কি মিলিটারি সার্ভিস, কি অর্থনৈতিক উন্নয়ন, আনবিলিভেবল। ভারত তো দূরের কথা, জাপান, চীন তখন মানে পাকিস্তানের কাছে কিছুই না। পাকিস্তানের কোনো কর্মকর্তা যখন ইউরোপে যেতেন, সুইজারল্যান্ডে যেতেন, তাদের দিকে, তাদের পোশাক আশাকের দিকে দিয়ে তাকিয়ে থাকতো পাগলের মতো। এও কি সম্ভব? সরকারি কর্মকর্তা এতটা জৌলুসপূর্ণ হয়? আপনি চিন্তা করেন, এখন 1 ভরি স্বর্ণের দাম কত? ধরেন 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা। 1 ভরি স্বর্ণের দাম 3 লাখ টাকা। পাকিস্তান জমানাতে একজন মেজর 450 টাকা বেতন পেতেন। 50 টাকা ছিল তখন 1 ভরি স্বর্ণের দাম। তো 50 টাকা যদি 1 ভরি স্বর্ণের দাম হয়, তাহলে সে 9 ভরি স্বর্ণ প্রতি মাসে কিনতে পারত। তাহলে পাকিস্তান জমানাতে 450 টাকার একজন মেজরের শুধু বেতন ছিল 450 টাকা, আর বাকি সব রেশন টেশন, বাসা, বাড়ি গাড়ি সব ফ্রি। তো এই 450 টাকার বেতন মানে বর্তমান জমানাতে 9 গুণ যদি হয়, 9 ভরি স্বর্ণ হয়, তাহলে 3 নং 27 লাখ টাকা। এই রাষ্ট্র যদি একজন মেজরকে এখন 27 লাখ টাকা বেতন দেয়, 1 মাসের মধ্যে রাষ্ট্র, মানে এটা চলবে? সম্ভবই না, অসম্ভব ব্যাপার। কিন্তু পাকিস্তান রাষ্ট্রে এই ছিল সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা। একজন ডিসি, আপনি তার একটা দেখেন, একটা জজ সাহেব, পাকিস্তান আমলে একটা জজ সাহেবের বাড়ি দেখেন, ডিসি সাহেবের বাংলো দেখেন। যশোরে 300 না 400 বিঘা জায়গার উপরে ডিসি সাহেবের বাংলো। 300 বিঘার উপরে যে ডিসি সাহেবকে তারা থাকতে দিয়েছে, একজন ডিপ্টি সেক্রেটারি পদমর্যাদার লোকজন ব্রিটিশ জমানাতে, এবং সেটা পাকিস্তান অ্যাভেল করেছে। ভারত সেটা অ্যাভেল করতে পারেনি, পাকিস্তান অ্যাভেল করেছে। সেই পাকিস্তানকে আমেরিকা রীতিমতো দেউলিয়া বানিয়ে দিয়েছে, রীতিমতো দেউলিয়া বানিয়ে দিয়েছে। এবং এই পাকিস্তান 70 থেকে, মানে সেই জিয়াউল হক, পারভেজ মোশাররফ, প্রত্যেকটা মানুষ বারবার শুধু আমেরিকার কাছে বিক্রি করেছে। জুলফিকার আলী ভুট্টো যতই বলে না কেন, সে কিন্তু দাঁড়াতে চেয়েছিল অ্যাগেন্স্ট দ্য পাকিস্তান। তারপরে পাকিস্তানের যারা পলিটিশিয়ান ছিলেন, সেই লিয়াকত আলী খান ধরেন বা অন্যান্য যারা বলেন, অল পলিটিশিয়ান প্যাট্রিয়ট ছিল। কিন্তু প্রো আমেরিকান যে শক্তিগুলো, আইয়ুব খান থেকে শুরু হলো, আইয়ুব খান, ইয়াহি খান, টেক্কা খান, তারপরে জিয়াউল হক, জিয়াউল হকের পরে পারভেজ মোশাররফ, পারভেজ মোশাররফের পরে এখন যারা যারা আছেন, সবাই বেঈমান, মুনাফিক, মির্জাফর হয়ে, গাদ্দার হয়ে ওই দেশটিকে অ্যাগেন অ্যান্ড অ্যাগেন বিক্রি করছে। বিক্রি করে দেখেন, একটা জাতি যেটাকে বলা হয় এরিয়ান নেশন, আজ থেকে 5000 বছর আগে মহাভারতের যুগে যখন ধরেন নেবুকাডনেজার, সম্রাট দ্বিতীয় নেবুকাডনেজার, যিনি ব্যাবিলনের ঝুলন্ত বাগান তৈরি করেছিলেন, তারও আগে পাকিস্তানে মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতা তৈরি হয়েছিল। যখন পুরো ইউরোপে একটা মাত্র ছোট্ট শিক্ষালয় ছিল, একাডেমিয়া, ওটাকে বিশ্ববিদ্যালয় বলা যাবে না, একাডেমিয়া প্রতিষ্ঠা করেছিলেন যে এটা প্লেটো, মানে সক্রেটিসের ছাত্র প্লেটো এবং তার ছাত্র এরিস্টটল, আর এরিস্টটলের ছাত্র হলো আলেকজান্ডার। তো এই একাডেমিয়া প্রতিষ্ঠা হওয়ার বহু আগে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বড় যে বিশ্ববিদ্যালয়, সেটা হলো তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, যেটা ছাত্র ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, যেটার প্রথমে ছাত্র এবং পরে শিক্ষক ছিলেন চাণক্য। এই পাকিস্তানে
সেই পাকিস্তান এখন কোথায় চলে গেছে? জঙ্গি হয়ে গেছে, রীতিমতো জঙ্গি হয়ে গেছে। তো কাজেই এই যে দেশ বিক্রি করার যে প্রবণতা, এটা আসে উর্দি পরা সামরিক বাহিনীর হাত ধরে। এটা আসে উচ্চবিলাসী লোভী রাজনীতিবিদদের কারণে। এটা আসে দুর্বল চরিত্রহীন অথর্ব শাসকদের কারণে, যেটা আমি বললাম মোহাম্মদ হোসেন। এবং যখনই কোনো একটা দেশ এবং রাষ্ট্র ত্রিমাত্রিক, অর্থাৎ তার অর্থনীতি খারাপ যাচ্ছে, ঠিক সেই সময়টাতে দেশে একজন চরিত্রহীন দুর্বল শাসক আছে এবং ওদের অপকর্মের কারণে প্রকৃতি বিরূপ হয়ে একটার পর একটা গজব নাজিল করে, দুর্ভিক্ষ, বন্যা, সবকিছু। ঠিক সেই সময়টাতেই এইরকম দেশ বিক্রির ঘটনা একের পর এক ঘটতে থাকে। আপনি যদি পাক ভারত উপমহাদেশের 1913 থেকে 17 সনের ঘটনা দেখেন, আবার 1943 সন থেকে 53 সন পর্যন্ত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভারতে যে সকল রাজ্য বিক্রি হয়েছিল এবং ব্রিটিশরা মূলত শেষ মুহূর্তে লর্ড মাউন্টব্যাটেন যেভাবে ভারতীয়দেরকে যাওয়ার সময় বিক্রি করে গেছে, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা যেভাবে বিরোধ বাঁধিয়ে দিয়ে গেছে। এখন আমাদের একটা, মানে আপনি যদি এখনও ধরেন এই যে লুই কানের যে রেকর্ড, আমাদের সংসদের রেকর্ড, এই রেকর্ডটা যদি অরিজিনাল আনতে হয়, শেখ হাসিনা জমানাতে আনার চেষ্টা করা হলো, এটা আমেরিকা থেকে আনতে হয়েছে, আমাদের দেশে ছিল না। এই হলো আমাদের উন্নয়ন। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যে ঘটনাটা ঘটেছে, এইরকম অভিঘাত, এরকম অসম চুক্তি, এরকম গলার কাটা অতীতে কখনো আমাদের এই দেশে ঘটেনি। তো এর চেয়ে অনেক ছোট ছোট ঘটনার ফলে কখনো 100 বছর, কখনো 200 বছর, কখনো 50 বছর, কখনো 300-400 বছর পর্যন্ত পুরো জাতি আমরা গোলামির শৃঙ্খলে আবদ্ধ ছিলাম। কখনো কখনো দুর্ভিক্ষ, অনাহার, এবং কখনো কখনো 100 বছর ধরে আরবে যখন আয়ামে জাহিলিয়াত, ঠিক সেই সময়টাতে আমাদের এই দেশটাতেও আয়ামে জাহিলিয়াত ছিল। কোনো সরকার ছিল না। 100 বছর দেয়ার ওয়াজ নো গভর্নমেন্ট, দেয়ার ওয়াজ নো কিং, দেয়ার ওয়াজ নো সিভিলেশন, শুধু মারামারি, কাটাকাটি, ডাকাতি, যেটিকে ইতিহাসে বলা হয় মাচ্ছান্যায়। মহারাজা শশাঙ্কের মৃত্যুর পরে পরবর্তী 100 বছর গোপালের ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত, এই 100 বছর আমরা নিজেরা মারামারি করেছি। সেই দিক থেকে 2026 সনের এই সময়টিতে আকাশের গ্রহ নক্ষত্র, প্রকৃতির ডাক এবং দেশ বিদেশের যে চক্রান্তকারী আছে তাদের যে আওয়াজ, সে আওয়াজটাকে আপনারা শুনতে পাচ্ছেন।